A man asked an artist, "How do you make such beautiful things from stone?" He replied, "Beauty is already hidden there. I just remove extra stone. Your happiness is also hidden within yourself. Just remove your worries." একজন লোক জিজ্ঞেস করলো যে তুমি কি করে এই পাথরটা কেটে এই সুন্দর ভাস্কর্যটা নির্মাণ করলে, পাথরটা তুমি কেন কাটলে? বললো যে আসলে আমি পাথরটা কাটিনি, আমি জাস্ট এক্সট্রা পাথরটা সরিয়ে দিয়েছি, সরিয়ে দিয়ে এর সৌন্দর্যটা বের করে এনেছি। ঠিক সেরকমভাবে আমাদের ভিতরের যেই চিন্তাযুক্ত বিষয়গুলোকে বাদ দিয়ে যদি আমরা নিজের জীবনটা পরিচালনা করি, তো সুখটা আমি খুঁজে পাই। তার মানে কি, হ্যাপিনেসটা, সুখটা আমার ভিতরেই থাকে, ঠিক এই মূর্তিটার মতোই। প্রিয় শিক্ষার্থীরা, আমি ইলোরা দাস সুমি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ঢাকা কলেজ, ঢাকা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনার্স চতুর্থ বর্ষ সেশন 15-16 শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আমাদের আজকের কোর্স 24-17-05 অথবা 1784, পুরাতন এবং নতুন সিলেবাস দুইটা কোর্স, এই জন্য মানে বিষয় কোড, এই জন্য দুইটা। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে নন্দন তত্ত্ব পড়াবো। তোমরা নন্দন তত্ত্ব নিয়ে তোমাদের সাথে আজকে আমাদের প্রথম ক্লাস। আমি তোমাদেরকে ক্লাস করিয়েছি নন্দন তত্ত্ব কাকে বলে, অনেক কিছু তোমাদেরকে পড়িয়েছিলাম যখন আমাদের কলেজ খোলা ছিল, আমরা অনেক দূর এগিয়েছিলাম। আজ আমি তোমাদেরকে পঞ্চম অধ্যায় পড়াবো। শিক্ষার্থীরা, তোমরা সকলেই জানো নন্দন তত্ত্ব মানে কি, যে বিদ্যা, সৌন্দর্য, রুচিবোধ নিয়ে আলোচনা করে, সেটাই হলো নন্দন তত্ত্ব। শিল্পের সৃজন করে, সৌন্দর্য নিয়ে আলোচনা করে এবং নিজের সৌন্দর্যের পারিপার্শ্বিকতা নিয়ে যে বিদ্যা আলোচনা করে, সৌন্দর্য নিয়ে যে বিদ্যা আলোচনা করে, সেটাই নন্দন তত্ত্ব আমরা জানি। আর দর্শনের অন্যতম একটি শাখা হলো নন্দন তত্ত্ব। আর নন্দন তত্ত্বেরই অন্যতম একটি বিষয় হলো শিল্প দর্শন, সেটা আমি তোমাদেরকে পড়াবো। শিক্ষার্থীরা, শিল্প দর্শন পড়ানোর আগে তোমরা একটু রবীন্দ্রনাথ কবিগুরুর একটা পদ্যাংশ দেখে নাও। হে মহাসুন্দর শেষ, হে বিদায় অনিমেষ, হে সৌম্য বিষাদ, ক্ষণেক দাঁড়াও, স্থির মুছায় নয়ন নীর, করো আশীর্বাদ। নন্দন তত্ত্ব পড়তে গেলে আমরা অবশ্যই রবীন্দ্রনাথ পড়বো, অবনীন্দ্রনাথ ঠাকুর পড়বো। তো রবীন্দ্রনাথের পদ্যাংশ, গদ্যাংশের বিভিন্ন কিছু তো আমাদের চলেই আসবে, তাই রবীন্দ্রনাথের একটি গল্প মানে পদ্যাংশ দিয়ে আমি শুরু করলাম। তো শিক্ষার্থীরা, চলো আমরা চলে যাই আমাদের আজকের বিষয়। আমি তোমাদেরকে পঞ্চম অধ্যায় পড়াবো। আমাদের পঞ্চম অধ্যায়ের নাম হলো শিল্প দর্শন। আমাদের টপিকগুলো তোমরা একটু রাইট ডাউন করে নাও। আমরা কি কি পড়ব দেখো। প্রথমে হলো শিল্প কি, অর্থাৎ হোয়াট ইজ আর্ট। তারপরে শিল্পের স্বরূপ, নেচার অফ আর্ট। শিল্প দর্শন অর্থাৎ ফিলোসফি অফ আর্ট। 4 নাম্বার শিল্পকলার শ্রেণীবিভাগ, কাইন্ডস অফ আর্ট। তারপর 5 নাম্বার কান্টের অনুসরণে শিল্পের শ্রেণীবিভাগ। কান্ট শিল্পকলাকে কিভাবে বিভক্ত করেছেন, অর্থাৎ কাইন্ড অফ আর্ট অ্যাকর্ডিং টু কান্ট। তারপর হেগেলের অনুসরণে শিল্পের শ্রেণীবিভাগ, কাইন্ডস অফ আর্ট অ্যাকর্ডিং টু হেগেল। তো শিক্ষার্থীরা, চ্যাপ্টারটাকে আমি দুভাগে ভাগ করেছি। প্রথম 3টা টপিক, অর্থাৎ শিল্প কি, শিল্পের স্বরূপ, শিল্পের দর্শন, এই 3টা টপিক আজকে আমরা পড়বো। বাকি 3টা আমরা পরবর্তী ক্লাসে পড়বো। তোমরা কাগজ কলম নিয়ে তৈরি হয়ে যাও এবং চলো আমরা আমাদের ক্লাস শুরু করে দেই। প্রথমেই আসে যে যেহেতু শিল্প দর্শন, যে শিল্প কি, শিল্প মানেই হলো আর্ট। তোমাদেরকে আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি, দেখো। আর্ট মানে হলো শিল্প। ল্যাটিন আর্টস থেকে তোমার গ্রিক ভাষার মাধ্যমে পরিমার্জিত হয়ে ইংরেজি
আর্ট শব্দটির উদ্ভব ঘটেছে। ইংরেজি আর্ট শব্দটির উদ্ভব ঘটেছে। ঠিক আছে, একটু দেখো। আচ্ছা শিক্ষার্থীরা, এখানে আমি আরো কিছু বিষয় তোমাদেরকে বলেছি। দেখো যে আর্ট, আমি তোমাদেরকে বলেছি যে আর্ট ল্যাটিন শব্দ যার অর্থ শিল্প, দক্ষতা, নৈপুণ্যতা সাথে সম্পর্কিত। শিল্প শব্দটি প্রথম পরিচিতি ব্যবহার হয় 13তম শতাব্দীর পাণ্ডুলিপি থেকে। যাই হোক, শব্দ শিল্প এবং তার অনেক বৈকল্পিক, যেগুলো আর্ট ইত্যাদি বিভিন্ন ধরনের ভাষাগত তারতম্য রয়েছে এবং রোমের প্রতিষ্ঠা থেকে মনে করা হয়। তো যাই হোক, আমরা মোটামুটি আর্ট শব্দের উদ্ভবটা আমি তোমাদেরকে বোর্ডে যেটা লিখেছি যে ল্যাটিন আর্টস থেকে এসেছে। আচ্ছা, এখন শিল্প কি আসলে শিল্পের কবে থেকে আমরা শিল্প চর্চা করছি, যে এর কি কোনো নির্দিষ্ট সময় আছে? মানুষ যখন মানুষ যখন শিল্প কাকে বলে জানতো না, তখন থেকেই কিন্তু মানুষ শিল্পের চর্চা করে আসছিল। মানুষ প্রাচীন গুহায় চিত্রকর্ম করেছে, মানুষ গান করত, মানুষ ছবি আঁকতো প্রাচীন গুহায়। তখন কিন্তু তারা জানতো না যে আসলে এটা তারা শিল্প। তখন থেকেই কিন্তু শিল্পের চর্চাটা মানুষ করে আসছে। তারপরে বলা যায়, তারপরে আমরা বলতে পারি যে আমাদের সভ্য মানুষের যে বিভিন্ন সভ্যতার যে উপাদান, আমাদের জীবনের চলার যে সকল বিষয়বস্তু, আমাদের দৈনন্দিন যা কিছু, সব কিছুই আমাদের শিল্পের অংশ। আমরা যা কিছুই করি না কেন, আমাদের কাজ, আমাদের সমস্ত দৈনন্দিন কর্মকাণ্ডই শিল্পের অন্তর্ভুক্ত। আর্ট সম্পর্কে ডব্লিউ.বি. ওর্সফোর্ড তার জাজমেন্ট অফ লিটারেচার গ্রন্থে স্পষ্টই বলেছেন, আর্ট ইজ এন এলিমেন্ট ইন দ্য লাইফ অফ সিভিলাইজড ম্যান। মানে সভ্য মানুষের উপকরণ। আমার জীবনের বিভিন্ন বিষয়বস্তু, আমার যে বিভিন্ন উপকরণ, এলিমেন্ট মানে আমার যে চলার যে কোনো কিছুই, আমার জীবন প্রণালীর সমস্ত কিছুই আর্টের অন্তর্ভুক্ত। The expression or application of human creative skill and imagination, typically in a visual form such as painting or sculpture, producing works to be appreciated primarily for their beauty or emotional power. ঠিক আছে, আমি পেইন্টিংকে বলতে পারি, স্কাল্পচারকে বলতে পারি, যে কোনো প্রডিউসিং ওয়ার্কটাই আমার শিল্পের অন্তর্ভুক্ত। দৃশ্য বা অদৃশ্য কোনো ভাবরূপ শিল্পীর চিত্তরসে নবরূপায়িত হয়ে যে স্থিতিশীল রূপ প্রকাশ ঘটে, তাই হলো শিল্প। এ কলা মানব ক্রিয়াকলাপেরই বৈচিত্র্যপূর্ণ এক দৃশ্যমান প্রকাশ। এ ধরনের কার্যক্রমের ফলে প্রাপ্ত পণ্য বা উৎপাদন দৃশ্য বা সার্বিকভাবে বৌদ্ধ শিল্পকলারই অজস্র রূপ। ভ্যারিয়াস ব্রাঞ্চেস অফ ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি সাচ এস, তোমাদেরকে আমি বলেছি পেইন্টিং, মিউজিক, লিটারেচার, ডান্স, যে কোনো কিছুই আমার শিল্পকলার অংশ। আর শিল্পের পরিপূরক হিসাবে শুধুই সৌন্দর্য, বা শিল্পের পরিপূরক হিসাবে কি শুধুই শিল্প বা শুধুই কি সৌন্দর্য, সেটা কিন্তু না। সেই বিষয়ে আমি তোমাদেরকে পরে আসবো। Definition of art has generally fallen into three categories: representation, expression and form. আমি কি প্রেজেন্ট করছি, আমার রিপ্রেজেন্টেশন, আমার এক্সপ্রেশন, আমার অভিব্যক্তি, অ্যান্ড ফর্ম, আর্ট অ্যাজ রিপ্রেজেন্টেশন অর মিমেসিস, যেটা হলো অনুকরণ। প্রাচীন যুগ থেকে, যখন থেকে শিল্পের আলোচনা হয়েছিল, প্রাচীন যুগে সেই প্লেটো অ্যারিস্টটলের সময় থেকে শিল্পের আলোচনা হয়েছে, তখন থেকে কিন্তু মিমেসিসের আলোচনা হয়েছিল, অর্থাৎ অনুকরণ বিদ্যা। অনুকরণকেই তোমার শিল্পের অন্যতম অংশ বলা হয়েছে। আর এ সম্পর্কে রবীন্দ্রনাথের অন্যতম একটা উক্তি হলো যে সেই অনুকরণ করার ক্ষমতা রাখে, অনুকরণ সেই করবে যে কিনা সৃজন করার ক্ষমতা আছে, তার পক্ষেই শুধু অনুকরণ করা সম্ভব। ঠিক আছে, নিচে পাবলো পিকাসোর একটা উক্তি আছে, তোমরা দেখে নিও, আমি এটা আর পড়ছি না, আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। আমাদের গুরুত্বপূর্ণ অংশ তাহলে কি ছাত্ররা, আমরা কেন শিল্প দর্শন পড়ব, আমাদের উদ্দেশ্যটা কি, আমরা দর্শনের ছাত্র, আমাদের শিল্প দর্শন পড়ার উদ্দেশ্যটা কি? নন্দন তত্ত্ব পড়ছি আমরা, সেখানে শিল্পের উদ্দেশ্যটাই কি? আমাদের অন্যতম কি নোটস, এক্সপ্রেশন, সোশ্যাল ভ্যালুস, সামাজিক গুরুত্ব। এটা কিন্তু অত্যন্ত
একটি বিষয় সোশ্যাল ভ্যালুসটা, এক্সপ্রেশন অ্যান্ড হিউম্যান ইন্টেলিজেন্স। এখানে এই তিনটার মধ্যে আমার সব থেকে যেটাকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হলো সামাজিক গুরুত্ব, অর্থাৎ শিল্পের অপরিহার্য প্রকৃতি এবং এর সামাজিক গুরুত্ব। শিক্ষার্থীরা, তারপরে দেখো আমরা মোটামুটি শিল্প কি তোমরা বুঝতে পেরেছো, যে আমরা শিল্প মানেই আমরা বুঝতে পেরেছি যে শিল্প হলো আমাদের এক্সপ্রেশন, আমাদের অভিব্যক্তি। আমরা বিভিন্ন ধরনের চিত্রকলার কথা ভাবতে পারি, বিভিন্ন ধরনের তোমার স্থাপত্য শিল্প, কারুশিল্প, বিভিন্ন কিছুকে নিয়ে আমরা শিল্প সম্পর্কে আলোচনা করতে পারি। এবং মোটামুটি আমরা বুঝতে পেরেছি যে আর্ট মানে কি। আমরা এখন পরবর্তী টপিকে চলে যাচ্ছি, যেটা হলো তোমার শিল্পের স্বরূপ, নেচার অফ আর্ট। শিক্ষার্থীরা, উপর থেকে যাচ্ছি না, জাস্ট নিচে একটা জন সিভিলিয়াসের একটা হলো শিল্প সভ্যতার স্বাক্ষর। আমরা বলেছি শিল্প সভ্যতার স্বাক্ষর, কিন্তু শিল্প দিয়ে কিন্তু সভ্যতা শুরু হয়নি। তোমাদেরকে প্রথমেই বলেছি সভ্যতার বহু পূর্বে শিল্পের বহিঃপ্রকাশ ঘটেছে। শিল্প এসেছে সভ্যতারও বহু আগে। মানুষ শিল্পের চর্চা করেছে, মানুষ শিল্পী হয়েছে। কেউ যদি বলে যে আমি আঁকতে পারি এই জন্য আমি শিল্পী, আমি গান গাইতে পারি তাই আমি শিল্পী, বা আমি খুব রান্না করতে খুব পছন্দ করি তাই আমি রন্ধন শিল্পী, তা কিন্তু না। প্রত্যেকের কাজ হলো শিল্প। এবং কেউ যদি মনে করে আমার কাজের কোনোই গুরুত্ব নেই, শিল্প সম্পর্কে আমি কিছুই জানি না, তাহলে তাকে আনন্দ কুমার স্বামী বলে প্রাচ্যের একজন দার্শনিক অলস এবং কুঁড়ে বলে আখ্যায়িত করেছেন। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা এখন চলে যাই শিল্পের স্বরূপে। নেচার অফ আর্ট। The exploration of nature in art can take endless form because nature provides us with such a vast wealth of inspiring phenomena. মানুষ একান্তই অনুকরণ প্রিয়, মানুষ অনুকরণ করছে। এবং প্রাচীন দার্শনিক প্লেটো, অ্যারিস্টটল অনুকরণের কথা বলেছেন। সাধারণ মতে এই অনুকরণের প্রবৃত্তি হতেই জন্ম হয়েছে শিল্পের। এখন তুমি কেউ যদি বলে যে আর্ট মানে অনুকরণ, এটা কি, এটা নতুন আর কি, তুমি একটা ফুল দেখেছো, শাপলা ফুল দেখে তুমি এঁকেছো, তাহলে কি এই যে অনুকরণ, এটা কি শিল্প না? রবীন্দ্রনাথের কথা তো তোমাদেরকে বলেছি, তাকেই অনুকরণ করার সাহায্যে যার সৃজন করার ক্ষমতা আছে। তবে অনেকের মতে, গ্রিক দার্শনিক প্লেটোর মতে, একে কেবল অনুকরণাত্মক বলে যুক্তিসঙ্গত নয়। শিল্পীর মনের স্পর্শবিহীন অনুকরণ কেবলই যান্ত্রিক, তা কখনোই শিল্প হতে পারে না। শিল্পীর অন্যতম উদ্দেশ্য বাহিরকে আপন অন্তরে বন্দি করা এবং নিজের অন্তরকে বাহির করা, তাই এর সাথে মনের সংযোগ অবশ্যম্ভাবী, অর্থাৎ আমার মনের বহিঃপ্রকাশ। এখন আমি খুব আমার ভিতরে নন্দন তত্ত্বের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো প্রকাশ তত্ত্ব, যেটা রবীন্দ্রনাথ আলোচনা করেছিলেন। নন্দন তত্ত্ব পড়াতে গেলে বারবার রবীন্দ্রনাথ চলে আসবেই, আর আমি বারবার বলবোই। তোমরা জানো, ক্লাসে আমি এটা বারবার বলি যে আমার ভাবটাকে প্রকাশ করতে হবে। আমি আমার কোনো প্রিয়জন বলো, বা আমি কোনো বৃষ্টির দৃশ্য দেখে আমি যখন একটা বৃষ্টির কবিতাটা লিখে ফেললাম, আমার ভাবটা প্রকাশ করলাম, আমার কবিত্ব, আমার ভিতরের কবিত্বটা কিন্তু তখনই প্রকাশ পেল। তার মানে কি, এই যে আমার অন্তরের সাথে বাহিরের একটা সংযোগ হলো, আমি বৃষ্টির একটা দৃশ্য দেখে বৃষ্টির কবিতা লিখে ফেললাম। এটি শিল্পের অন্যতম একটি বৈশিষ্ট্য। যা অদৃশ্য অনধিগম্য, শিল্প তাকে দৃশ্যমান অধিগম্য করে। শিল্প ক্ষণস্থায়ী জীবনের চঞ্চল স্রোতকে ক্ষণ সৌন্দর্যের মাঝে বন্দি করে স্থিতিশীলতা দান করে। কারণ জীবনে থাকে চঞ্চলতা, শিল্পে থাকে স্থিতি। চঞ্চল জীবনের যেখানে সৌন্দর্য বিরাজমান এবং সৌন্দর্য যেখানে পরিস্ফুট, সেখানেই শিল্প দেখা দিয়ে থাকে। জীবন শেষ হয়ে যায়, কিন্তু শিল্প এই সসীম জীবনের ক্ষণ সৌন্দর্যটিকে শান্ত স্থির দান করে চিরদিনের করে রাখে। সুতরাং শিল্প চলমান জীবনের স্থিতিমান মুহূর্তের চিরন্তন প্রকাশ। আজকে আমরা বহু লেখক যারা বহুকাল আগে চলে গেছেন এই পৃথিবী থেকে, আমরা তাদের কাজের মাধ্যমে তাদেরকে আমরা মনে করি। তাদের বিভিন্ন প্রকাশ, তাদের শিল্প সৌন্দর্য, তাদের চিন্তাধারাটাকে তারা মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে গিয়েছেন। আমরা
এই জিনিসটাকে তাদেরকে এভাবেই তাদের শিল্প সৌন্দর্যের মাধ্যমে তাদেরকে আমরা মনে করেছি। পৃথিবীতে মানুষ বেঁচে থাকে তার বিভিন্ন কাজের মাধ্যমে, শিল্প সৌন্দর্য শিল্পকলার মাধ্যমে, বিভিন্ন সৃষ্টিশীল কর্মকাণ্ডের মাধ্যমে। মানুষের যেই সৃষ্টিশীল কর্মকাণ্ড, এটাই হলো শিল্প। যে ধরনের সৃষ্টিশীল কর্মকাণ্ড হতে পারে তাকেই আমরা শিল্প বলবো। শিল্পের স্বরূপ সম্পর্কে দেখো, প্লেটো বলেছেন শিল্প সৃষ্টি হলো অনুকরণ। শিল্প সম্পর্কে অ্যারিস্টটল বলেন আর্ট ইজ ইমিটেশন, অর্থাৎ অনুকরণ তত্ত্বের কথা প্লেটো যেরকম বলেছেন অ্যারিস্টটলও বলেছেন। আর ক্রোচে বলেছেন আর্ট ইজ এক্সপ্রেশন, অর্থাৎ প্রকাশ তত্ত্ব। যে শিল্পের কোনো প্রকাশ, আমি মনে মনে ভাবলাম অনেক কিছু যে এটা এরকম হতে পারে, মনের ভাবনাকে তুমি প্রকাশ করো। আমরা বলি তুমি কি কোনো কিছু ভাবছো, কোনো ছবি সম্পর্কে ভাবছো, তুমি এঁকে ফেলো। সেই রবীন্দ্রনাথ ওনার 60 বছর বয়স থেকে উনি ছবি আঁকা শুরু করেছিলেন এবং প্যারিসে ওনার শিল্প প্রদর্শনী হয়েছিল। তো তোমার ভিতরে যদি কোনো প্রতিভা থাকে বা তোমার ভিতরে যদি কোনো কিছু মনে হয়, তুমি সেই কাজটা সাথে সাথে করে ফেলো এবং তুমি যে কাজটা করবা সেটাই কিন্তু শিল্পের রূপ পেয়ে যাবে। কান্টের মতে শিল্প হলো জিনিয়াস বা জাজমেন্ট। জাজমেন্ট হলো এক ধরনের চিন্তা বা বিচার। আর কান্ট যেটা বলেছেন যে বিচার জাজমেন্টটাকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন, যে জিনিয়াস তোমার প্রতিভা। কান্টের শিল্পটাই হলো একটা প্রতিভার বিষয়। আমরা যখন কেউ সুন্দর কোনো দৃশ্য কেউ আঁকে, ছবি আঁকে বা বললাম বা সে তো খুব জিনিয়াস, সে কিন্তু খুব ট্যালেন্ট। এবং যখন কারো খারাপ দিকটা দেখি তখনও আমি বলি তুমি তো বেশ ট্যালেন্ট, তুমি বেশ জিনিয়াস, তুমি এভাবে জিনিসটাকে ম্যানেজ করে ফেললে। তার মানে শুধু যে সৌন্দর্যের দিকটাকে আমরা দেখছি তাই না, আমরা অসুন্দর দিকটাকেও দেখছি। সেই জিনিসটাতে আমরা পরে আসবো। শিল্পের স্বরূপ সম্পর্কে হার্বার্ট রিড দ্য মিনিং অফ আর্ট গ্রন্থে বলেছেন আর্ট ইজ মোস্ট সিম্পল অ্যান্ড মোস্ট ইউজুয়ালি ডিফাইন্ড অ্যাজ অ্যান attempt to create pleasing form। অর্থাৎ হার্বার্ট রিড বলেছেন এটা হলো তোমার একটা আনন্দের বিষয়। বিখ্যাত দার্শনিক, নন্দনতাত্ত্বিক দার্শনিক এলিয়ট বলেছেন যে সুপারিয়র অ্যামিউজমেন্ট, আর্ট মানেই হলো সুপারিয়র অ্যামিউজমেন্ট। এখানে এই হার্বার্ট রিডের সংজ্ঞাটাকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। একটা হলো শিল্পের স্রষ্টা, অর্থাৎ যিনি শিল্পটাকে সৃষ্টি করেছেন। আর শিল্পের সৃষ্টি অর্থাৎ যিনি আনন্দ দিয়ে থাকেন, শিল্পটাকে সৃষ্টি করে অন্যকে আনন্দ দিয়ে থাকেন। আর আরেকটা হলো শিল্প রসিক, যিনি শিল্প থেকে আনন্দ লাভ করে থাকেন। অর্থাৎ শিল্পের স্রষ্টা, শিল্পের সৃষ্টি, আরেকটা হলো শিল্প থেকে আনন্দ যিনি লাভ করে থাকেন, তাকে আমরা আনন্দ রসিক বলে আখ্যায়িত করে থাকি। তো সুতরাং শিক্ষার্থীরা, তোমরা মোটামুটি শিল্পের স্বরূপ সম্পর্কে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি কিনা আমার। পরবর্তী ক্ষেত্রে দেখো রবীন্দ্রনাথ কি বলেছেন। রবীন্দ্রনাথ কল্পনাকে প্রাধান্য দিয়েছেন। তিনি কল্পনায় তার শিল্পকে ফুটিয়ে তুলেছেন। আর অবনীন্দ্রনাথ ঠাকুর এর মতে শিল্প হলো জড় ধর্মের অতিরিক্ত ধর্ম, যার যোগ মানুষের আত্মার সঙ্গে। মানুষের আত্মার বিকাশের মাধ্যমে শিল্পকে ফুটিয়ে তোলাই হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্পের প্রধান বৈশিষ্ট্য। তিনি ছিলেন একজন চিত্রশিল্পী। তোমরা জানো অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমাদেরকে বোধহয় আমি ক্লাসে বলেছি যে তিনি একজন চিত্রশিল্পী ছিলেন। তারপরে দেখো শিক্ষার্থীরা, শিল্পের স্বরূপ সম্পর্কে আমি একটা লেখা তোমাদেরকে বলেছি। শিল্প হচ্ছে তাই যা মানুষ সহজে প্রকাশ করতে পারে না। মানুষ সহজে প্রকাশ করতে পারে না যে শিল্পটা কি। অনেকের কাছে শিল্পটা আসলে সেভাবে ধরাই পড়ে না, যেটা যে একটা আর্ট হতে পারে, এটা যে একটা শিল্প হতে পারে, যে একটা কিজিবিজি করে এঁকে রাখলাম, এই জিনিসটা আসলে কারো কাছে, সবার কাছে। আর তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বিষয়টা সম্পূর্ণই কিন্তু আত্মগত এবং বস্তুগত উভয়ই। যে কেউ প্রকাশ করলো, কিন্তু প্রকাশ করলেই যে কারো কাছে সৌন্দর্য, বিষয়টা সম্পূর্ণ একটা আপেক্ষিক একটা বিষয় হয়ে যাবে। যেমন কেউ যদি তার প্রেমিকার বা কোনো খুব প্রিয়জনের প্রতি আবেগ সহজ ভাষায় প্রকাশ করতে ব্যর্থ হয়ে কবিতা রচনা করে, তাহলে সেটি শিল্পের রূপ নেয়, যে প্রিয়জনের জন্য কবিতা লিখছে। আমরা
রবীন্দ্রনাথের বিভিন্ন পূজা পর্যায়ের গানগুলো শুনলেই মনে হবে কি যে তিনি হয়তো তার কোনো প্রেমিকার উদ্দেশ্যে গানগুলো লিখেছেন। তিনি কিন্তু ঈশ্বরের কথা চিন্তা করে পূজা পর্যায়ের গানগুলো তিনি লিখেছিলেন। এই যে আবেগটা, ঈশ্বরের প্রতিও কিন্তু আবেগ প্রকাশ করে আমরা কবিতা গান লিখতে পারি। আমরা যে কোনো ভালোবাসার জিনিসের প্রতি আবেগটাকে আমরা প্রকাশ করতে পারি। টলস্টয়ের মতে শিল্পী সাধারণের সাথে তার মনের ভাব ভাগাভাগি করে নিতেই শিল্পের শরণাপন্ন হন। তবে শিল্প সর্বদাই যোগাযোগের মাধ্যম নাও হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন হিরোশিমায় পারমাণবিক বিস্ফোরণের ভয়াবহতা সকলেই প্রত্যক্ষ করেছিল, নিজেদের অনুভূতি প্রকাশ করেছে, মানুষ ছবি এঁকেছে, গান লিখেছে। তো এই জিনিসগুলো কি শিল্প নয়? এগুলোও শিল্প। এক্ষেত্রে শিল্প হচ্ছে আবেগকে তীব্রতর করার পন্থা, নিজের ভাষা এবং প্রতিক্রিয়াকে প্রচণ্ড রূপ দেওয়ার হাতিয়ার। তোমার দুর্ভিক্ষের ছবি এঁকেছিলেন, ৭৬-এর মনন্তর, তারপরে জয়নুল আবেদিনের তোমরা সেই দুর্ভিক্ষের ছবি তোমরা দেখেছো। বিভিন্ন দেশের, আফ্রিকার বিভিন্ন দেশগুলোর দুর্ভিক্ষের ছবি তোমাদেরকে আমি সামনের ক্লাসে দেখানোর চেষ্টা করব। একটা মা মারা গিয়েছে, তো ওই তার বাচ্চাটা মৃত মায়ের দুধ খাওয়ার জন্য মানে চেষ্টা করছে। পাশে একটা শকুন আবার দাঁড়িয়ে আছে যে বাচ্চাটা সরে গেলে এই যে মাটা মারা গিয়েছে সেই মায়ের মাংসটা খাবে। এই যে এটাও কিন্তু বিশ্ববিখ্যাত ছবি হয়ে গিয়েছিল, যে এত মর্মান্তিক একটা ছবি, সেটাও কিন্তু একটা বিশাল একটা শিল্প হয়ে গিয়েছিল। তো এই শিল্প, যে শিল্প কি শুধু কি সৌন্দর্যেরই পরিপূরক তা কিন্তু নয়, অসুন্দরও শিল্প। তোমার সেই পদ্মে, তোমার সরোবরে ফুটে থাকা পদ্ম ফুল যেরকম যে সৌন্দর্য ছড়াবে, ঠিক সেরকমভাবে শ্রমিকের ঘাম ঝরা যে হাত, শ্রমিকের ঘাম ঝরা যে নির্মাণ, সেখানেও কিন্তু যথেষ্ট শিল্পের ছোঁয়া আছে। কিন্তু সেই শিল্প দেখতে হলে তোমার চোখের ভাষা লাগবে, মনের ভাষা লাগবে এবং আবেগের বহিঃপ্রকাশ লাগবে। তার মানে কি, নান্দনিকতা হচ্ছে দর্শকের চোখ, তোমার মনের ভাষা, মনের আবেগ। শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো শিল্পের স্বরূপটা। আমাদের দুটো টপিক শেষ হয়ে গেল, শিল্প কাকে বলে এবং শিল্পের স্বরূপ। এই দুইটা জিনিস তোমরা পড়বে বইয়ে, তোমাদেরকে রেফারেন্স বুকের নাম দেওয়া আছে, তোমাদের তো ক্লাস আগেও করে আমি করেছি। আচ্ছা, ঠিক আছে শিক্ষার্থীরা, শিল্পের স্বরূপের একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদেরকে আমি বলি। বিংশ শতাব্দীতে নন্দনতাত্ত্বিকরা দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছিলেন। যে এক দলের কাছে ছিল আর্ট ফর আর্টস সেক, অর্থাৎ শিল্পের জন্য শিল্প। আবার আরেক দল বললেন যে আর্ট হলো জীবনের জন্য, শিল্পের জন্য জীবন। এই দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল এবং বেশ শক্তিশালী একটা অবস্থানে, আজকে বর্তমানের মতো সেদিনও বেশ শক্তিশালী একটা অবস্থানে ছিল আর্ট ফর আর্টসে। কিন্তু ভারতীয় নন্দনতত্ত্বে প্রচণ্ডভাবে এই যে আর্ট ফর আর্টসে, এই জন্য কিন্তু সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। স্বামী বিবেকানন্দ প্রচণ্ডভাবে এটা সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে শুদ্ধ শিল্প শুধুমাত্র শিল্পের জন্য হতে পারে না, অবশ্যই সেখানে জীবনের বাস্তবতা থাকতে হবে। প্রাচ্য বলো পাশ্চাত্য বলো, দুই জায়গাতেই প্রচণ্ডভাবে এই জিনিসটা নিয়ে বিরোধিতা হয়েছে। যারা আর্ট ফর আর্টস সেক অর্থাৎ কলা কৈবল্যবাদী, তাদের ধারণা, এই তাদের বিরুদ্ধে যে সমালোচনা ঝড় উঠেছিল ইউরোপে মার্কস এঙ্গেলসের আলোচনায়, সেটা তীব্র আকার ধারণ করেছে। তারা দুজনেই প্রচণ্ডভাবে এই কলা কৈবল্যবাদীদের সমালোচনা করেছিলেন। এঙ্গেলস বলেছেন যে তোমার রেফেলের চিত্রকর্ম, থর অ্যান্ডারসনের ভাস্কর্য বা প্যাগানিনির সঙ্গীত সবকিছুই শ্রমের সৃষ্টি, শ্রমিকের হাতের ছোঁয়ায় নির্মিত। এখানে শুধুমাত্র শিল্পের জন্য শিল্প নয়, শিল্পটা সম্পূর্ণভাবে জীবনের জন্য। আনন্দ কুমার স্বামীও ভারতীয় মানে প্রাচ্যের দার্শনিক নন্দনতাত্ত্বিক, তিনিও এই কথা বলেছেন যে তোমার জীবনের জন্য শিল্প, যা কিছু সৌন্দর্য তাই শুধু শিল্প সেটা হতে পারে না।
তোমার যা কিছু শিল্প মানে সৌন্দর্য ছাড়াও অন্য কিছু শিল্পের বিষয়বস্তু হতে পারে। আর প্রত্যেকের কাজ যে আমি শিল্পী, আমি আলাদা বিশেষ কোনো ব্যক্তিত্ব, সেটা কোনো বিষয় নাই। প্রত্যেকের কাজই হলো শিল্প। যে যার কাজকে শিল্প বা শিল্পী বলে মনে করে না, যে নিজেকে শিল্পী মনে করে না, তাকে আমি পূর্বেও তোমাদের বলে আসলাম যে তাকে তিনি অলস এবং কুড়ে বলে আখ্যায়িত করেছেন। তো এই জিনিসটা তোমরা একটু খেয়াল করবে শিল্পের স্বরূপে, যে আর্ট ফর আর্টসে অ্যান্ড আর্টস ফর আর্ট লাইফ, মানে জীবনের জন্য শিল্প নাকি শুধু শিল্পের জন্য শিল্প, এই বিষয়টা নেচার অফ আর্টের অন্যতম একটি বিষয়। তারপরে দেখো আমার পরবর্তী বিষয় শিল্প দর্শন। শিল্প দর্শন আসলে কি? শিল্প দর্শন বলতে আমরা কি বুঝি? শিল্প দর্শন নিয়ে শ্রী সাধন ভট্টাচার্য তার শিল্প দর্শনের প্রাথমিক ধারা এবং শিল্প দর্শনের আলোচনা বিভিন্ন গ্রন্থে শিল্প দর্শন সম্পর্কে আলোচনা করেছেন। তোমরা জানো যে মানুষ যখন তার চেতনার উন্মেষ ঘটাতে শুরু করলো, মানুষের যখন চেতনার উন্মেষ ঘটলো, তখন থেকে মানুষের ভিতরে কি হলো? বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা, অভিপ্সা, অভিপ্রায়, ইচ্ছা, কামনা, বাসনা ইত্যাদি বিষয়গুলো মানুষের ভিতরে আস্তে আস্তে উন্নতি লাভ করতে লাগলো। এবং মানুষের ভিতরে যখন বিভিন্ন ধরনের কামনা, বাসনা ইত্যাদি অভিপ্রায় এগুলো লাভ করতে লাগলো, তারপরে কি হলো? মানুষের ভিতরে নৈতিক বোধ জাগ্রত হলো। মানুষের ভিতরে নৈতিকতার একটা বোধ জাগ্রত হলো, এবং নৈতিকতার বোধ জাগ্রত হওয়ার পরেই কিন্তু মানুষ ধীরে ধীরে সৌন্দর্যের আলোচনা করাটা শুরু করলো। সেখান থেকে সৌন্দর্য দর্শন অর্থাৎ সৌন্দর্যের চর্চাটা সৌন্দর্য বিষয়টা আমাদের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠলো। এবং এরা জীবনের ক্ষেত্রে, আমাদের জীবন দর্শনের ক্ষেত্রে বিশাল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো। এবং সত্য শিবম সুন্দরম এই বিষয়গুলো চলে আসলো, যে বিশুদ্ধ প্রজ্ঞার ক্ষেত্রে সত্যটা হয়ে গেল সত্যমূল্য, সামাজিক গুরুত্বের ক্ষেত্রে সেটা হয়ে গেল শিবমূল্য, আর রূপ রস গন্ধ সৌন্দর্যের ক্ষেত্রে সেটা হয়ে গেল সৌন্দর্য বিদ্যা। একদম প্রাচীন গ্রিস তো প্লেটো অ্যারিস্টটলের দর্শন থেকে শুরু করে ভারতীয় দার্শনিক থেকে সবার মধ্যেই তোমার এই জিনিসগুলো একই বিষয়গুলো একই বিষয়গুলো আমরা লক্ষ্য করি। এখানে আমি তোমাদেরকে বলি, দেখো, ফিলোসফি অফ আর্ট, the study of the nature of art, including concepts such as interpretation and representation and expression and form. It is closely related to aesthetics, the philosophical study of beauty and taste. শিল্পের সংজ্ঞাটি সাধারণত তিনটি শ্রেণীতে বিভক্ত হয়ে যায়: উপস্থাপনা, অভিব্যক্তি এবং গঠন। কোন কোন জিনিসটা তোমাদেরকে আগেও বলেছি কিন্তু, রিপ্রেজেন্টেশন, এক্সপ্রেশন অ্যান্ড ফর্ম, গঠন। প্লাটো প্রথমে মেমেসিস হিসাবে শিল্পের ধারণাটি গড়ে তুলেছিলেন, যা গ্রিক ভাষায় কপি বা অনুকরণ করা হয়। এইভাবে চিত্রের প্রাথমিক সংজ্ঞা সুন্দর বা অর্থপূর্ণ কিছু উপস্থাপনা বা প্রতিলিপি তৈরি করে। বাংলা ভাষায় দর্শনের যে শাখাটিকে আমরা সৌন্দর্য দর্শন বা নন্দনতত্ত্ব বলে থাকি, সেটাই হলো শিল্প দর্শন। বিশুদ্ধ প্রজ্ঞার ক্ষেত্রে মানব প্রকৃতি যে সত্যকে আবিষ্কার করে, তাকে বিজ্ঞান ও দর্শনে গৃহীত সিদ্ধান্তকে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে, অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে, আদর্শ সম্বন্ধে সমাজবিজ্ঞানীদের গৃহীত সিদ্ধান্তকে এবং রূপরস রচনার ক্ষেত্রে শিল্প দার্শনিক বা নান্দনিকরা সৌন্দর্য তত্ত্ব সম্পর্কে যে সিদ্ধান্ত উপনীত করেছেন তারই নির্দেশ করেছেন। তোমাদেরকে আগেই আমি বলেছি, বিশুদ্ধ প্রজ্ঞা থেকে আমরা পেয়েছি সত্যমূল্যের জ্ঞান, বিচার বুদ্ধির অর্থাৎ সামাজিক গুরুত্ব থেকে আমরা পেয়েছি শিবমূল্যের জ্ঞান, আর সবশেষে মানুষের সৃজনশীল কল্পনা অর্থাৎ রূপ রস ইত্যাদি। অর্থাৎ তোমার সৌন্দর্য যে বিদ্যা, 3 নম্বর যে বিদ্যা, সেটাই হলো মানুষের কল্পনা, রূপ রস ইত্যাদির বিষয়। তোমরা একটা জিনিস খেয়াল করবে যে আমরা এই যে শ্রী সাধন ভট্টাচার্যের শিল্প দর্শনের প্রাথমিক ধারা গ্রন্থটা যদি আমরা পড়ি, সেখানে বলা হয়েছে যে প্রাচীনকালে যে প্লেটো অ্যারিস্টটল যে ভাষায় তোমার শিল্পের আলোচনা করেছেন, ঠিক একই বিষয় কিন্তু ভারতীয় দার্শনিকদের বা প্রাচ্যের দার্শনিকদের মধ্যেও থাকা যায়। তাদের সকলেরই উদ্দেশ্য ছিল কিন্তু যে শিল্প থেকে আনন্দ লাভ করা, এবং তাদের সকলেরই ভাষা কিন্তু
একই ছিল, যে শিল্পের মাধ্যমে মানে ওই যে অনুকরণ করা, অনুকরণ তত্ত্ব, তারা সবাই অনুকরণ তত্ত্বকে বেশি প্রাধান্য দিয়েছেন এবং তারা বলেছেন যে শিল্পের মাধ্যমে আমরা আনন্দকে খুঁজে পাই এবং শিল্পের যে যিনি সৃষ্টি করেন এবং যিনি সৃষ্টি করেন তার উদ্দেশ্যই থাকে অন্যকে, শিল্পরসিককে আনন্দ দেয়া। সেই বিষয়টা যে প্রাচীন কাল থেকে মানে হয়তো ভাষার দিক থেকে প্লেটো অ্যারিস্টটলের ভাষা বা প্রাচ্যের দার্শনিক, ভারতীয় দার্শনিকদের ভাষাশৈলীর দিক থেকে বিভিন্ন পার্থক্য থাকে, কিন্তু তাদের চিন্তা বা কল্পনা শক্তিতে কোনো পার্থক্য ছিল না, ঠিক একই ছিল। সব কিছুর উদ্দেশ্যই ছিল শিল্প থেকে আনন্দ দেয়া। তোমরা সাধারণ একটা উদাহরণ আমি দেই তোমাদেরকে, যে আমরা যখন কারো বাসায় ধরো আমরা খেতে যাই, আমরা কি করি, খাওয়ার টেবিলটা আমরা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, যে বা আমরা খুব সুন্দর করে রাখি, দেখা যায় কেন, আমি তো নর্মালি দিতে পারি, কিন্তু আমরা কেন করি, জিনিসটাকে চিত্তাকর্ষক করে তোলার জন্য, যে খাবার টেবিলটাও আমরা অনেক সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। এখানে তোমার কি হয়, তোমার নন্দনতাত্ত্বিক যে দৃষ্টিভঙ্গি, তোমার যে অভিব্যক্তির বিষয়টা, সেই বিষয়টাও কিন্তু সেখানে ফুটে ওঠে। তোমার প্রত্যেকটা কথা বলার আর্ট, তোমার চলা, পোশাক, সমস্ত কিছুতেই কিন্তু এই যে আমি তোমাদেরকে প্রথমেই বলে এসেছিলাম যে আমাদের সভ্যতার অংশ, নন্দনতত্ত্ব বিষয়টা বা শিল্পের বিষয়টাই আমাদের জীবনযাত্রা প্রণালীর অন্যতম অংশ। এখন শিক্ষার্থীরা যে জিনিসটা আমি বলি, যে আমি যে শিল্পের পরিপূরক কি শুধুই শিল্প, শুধুই কি সৌন্দর্যকেই আমরা তবে শিল্প বলবো, অন্য কিছু কি সৌন্দর্য হতে পারে না? যে কোনো একটা সিনেমা আমরা দেখলাম, সিনেমা দেখার পরে আমরা ধরো ভিলেনের চরিত্রে যারা আছে তাদেরকে আমরা কত কিছু বলি, যে ভিলেন চরিত্রে খারাপ খারাপ চরিত্রে অভিনয় করছে, আসলে কি তারা ব্যক্তি মানুষ হিসাবে খারাপ? ব্যক্তি মানুষ হিসাবে কিন্তু সে খারাপ না। আমাদেরকে দেখতে হবে সেই খারাপ চরিত্রটা সে কি করে সুন্দর করে ফুটিয়ে তুললো, তার কাজটাই কিন্তু তাকে একটা ভিন্ন মাত্রা দিয়েছে এবং তার কাজটাতেই সে কিন্তু যে যত খারাপ চরিত্রটাকে ফুটিয়ে তুলছে তার কাজটা কিন্তু তত ভালো হয়েছে, সে তত বেশি হাততালি পেয়েছে। তার মানে কি ভিলেনের চরিত্রটাকেই আমরা শুধু খারাপ বলবো, নায়ক নায়িকা খুব ভালো, নায়ক নায়িকাকে আমরা শুধু ভালোবাসবো তা কিন্তু না, ভিলেনের চরিত্রে, খলনায়ক নায়িকার চরিত্রে যারা অভিনয়টাকে ফুটিয়ে তুলেছে তাদেরকেও কিন্তু আমরা বাহবা দিব, তাদেরকেও কিন্তু আমরা ভালোবাসবো। তার মানে কি সৌন্দর্য শুধুমাত্র সুন্দরের মধ্যেই লুকায়িত নাই, বা শিল্পের বিষয়টা শুধুমাত্র সৌন্দর্যের মধ্যেই নাই, অসুন্দরের মাঝেও সুন্দর আছে। সেটাই হলো আজকের আমার মূল বক্তব্য। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে বাকি টপিকগুলো পড়াবো। আমি তোমাদেরকে কিছু ছবি দেখাতে চাই, চলো দেখো। ছবিটা অপরাজেয় বাংলা, পাথর খোদাই করা আমাদের স্বাধীনতার প্রতীক, আমাদের অপরাজেয় বাংলার ছবি, ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনে অবস্থিত। আমরা সবাই ছবিটা চিনি। এই ছবিটা কোথায় ঠিক আমি বলতে পারছি না, আমি জেনে তোমাদেরকে বলবো। তারপরে দেখো পাথরের গায়ে কিভাবে খোদাই করা হয়েছে চিত্রকর্ম, শিল্পকলা মেলা ঘুরে দেখছেন দর্শকরা, দেখো বিভিন্ন ধরনের কুটির শিল্প। তারপরে দেখো এই যে বেতের ঝুড়ি, এগুলো সবই কিন্তু আমাদের শিল্পকর্ম, আমাদের শিল্পের অংশবিশেষ, এগুলোই হলো আমাদের শিল্পকলা। আমি তোমাদেরকে আরো ছবি দেখাবো সামনের ক্লাসে, তোমরা এই ছবিগুলো দেখো। দেখো এত সুন্দর শিল্প, বেতের এই জিনিসগুলো অসম্ভব সুন্দর, দোয়েল চত্বরের কাছে গেলেই এই জিনিসগুলো আমরা খুঁজে পাবো, এই জিনিসগুলো পাবো এবং আমাদের বাংলার ঐতিহ্য। তারপরে দেখো শিল্পকলা, এই যে মনে হচ্ছে এটা কারুশিল্প আছে, এই যে তোমাদের কারুশিল্প, আমাদের বিভিন্ন পাট দিয়ে তৈরি, তারপরে বিভিন্ন এই বিষয়গুলো। দেখো তোমাদেরকে আমি খাওয়ার টেবিলের বর্ণনা দিয়েছি, দেখো তারা মাটির হাঁড়ি পাতিল ইউজ করছে, আমাদের দেশীয় ঐতিহ্য। আমরা বলছি যে আমরা কি শুধু তাহলে এই যে একটা অন্য মাত্রা পেয়েছে, সবাই কি সুন্দর করে হাসছে, মানে খাবার দেখে কি হাসছে, যে খাবার টেবিলের কত একটা ভিন্ন মাত্রা পেয়েছে, এই জন্য কিন্তু সবাই কত খুশি। আমি তোমাদেরকে একটু আগে বর্ণনা দিয়েছিলাম এই ছবিটার। তারপরে দেখো আমাদের
একজন পাহাড়ি কন্যা কাপড় বুনছে। সব কিছুই আমাদের শিল্পের অংশ, আমাদের শিল্পকলার অংশ। দেখো গরুর গাড়িতে যাচ্ছে, এই চিত্রটা কামরুল হাসানের আঁকা। আর এই ছবিটার কথা তো তোমাদেরকে আমার বলতে হবে না, জয়নুল আবেদিনের সোনারগাঁয়ের এই ছবিটা যারা সোনারগাঁয়ে বেড়াতে গিয়েছো তারা দেখেছো। আমাদের জয়নুল আবেদিনের এই ছবিটা সবাই এটা দেখেছো, জয়নুল আবেদিন এঁকেছেন এটা। তো শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আগামী ক্লাসে আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ।